শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সঠিক সুন্দরভাবে পড়াশোনা করছো। আমাদের সেকেন্ড স্পেশাল টেস্ট আসছে সামনে, এজন্য আমাদের সেকেন্ড স্পেশাল টেস্টের জন্য প্রস্তুত হতে হবে। সেকেন্ড স্পেশাল টেস্টে পরীক্ষা হবে ইকোনমিক্সের যে দুই চ্যাপ্টার, সেটা হচ্ছে নবম এবং দশম অধ্যায়। নবম অধ্যায় আমরা পড়ে ফেলেছি, দশম অধ্যায় শেষ করছি, কিন্তু দশম অধ্যায়ের প্রশ্ন সলিউশন দেখব, কিভাবে বোর্ড কোশ্চেন আসবে এবং কিভাবে বোর্ড কোশ্চেনের সলিউশন করতে হয়। তো বোর্ড কোশ্চেনের আলোকেই আমাদের প্রশ্ন হবে। তাহলে আসো দেখি আমরা কিভাবে এই প্রশ্ন সলিউশন করা যায়। দশম অধ্যায় উন্নয়ন পরিকল্পনায় প্রথমে যে 18 সালে প্রশ্ন করছে, দেখো এখানে বলা আছে যে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড। 18 সালে এই প্রশ্নটা করছে। আমরা প্রথমে 18 সালের প্রশ্ন সলিউশন করব। আমাদের কাজ হবে বিভিন্ন বোর্ডের কোশ্চেন সলিউশন করা। যত বেশি বেশি আমরা কোশ্চেন সলিউশন করব, তত বেশি বেশি আমরা দক্ষ হতে পারব। ওকে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি সদ্য স্বাধীন ও উন্নয়নশীল দেশ। প্রথমে বলছে সদ্য স্বাধীন উন্নয়নশীল দেশ, তার মানে কিছুদিন আগে সেই দেশ স্বাধীন হয়েছে এবং এটা একটা উন্নয়নশীল দেশ। দেশটির জনসংখ্যার একটি বিরাট অংশ দরিদ্র সীমার নিচে বসবাস করে। দেশটি দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য প্রকৃত সম্পদের সুষ্ঠু ব্যবহার, যার যে প্রকৃত সম্পদ আছে, সম্পদকে সুষ্ঠু ব্যবহার করছে, মূলধন গঠন করছে, মানব সম্পদ উন্নয়ন করছে, বেকার ও খাদ্য সমস্যার সমাধান করছে। সুষম উন্নয়ন, লেনদেন ভারসাম্য প্রতিকূলতা দূর করা। লেনদেন ভারসাম্য প্রতিকূলতা দূর করা মানে কি? লেনদেন ভারসাম্য প্রতিকূলতা দূর করা মানে এটা বোঝায় যে আমার এক্সপোর্ট এবং ইম্পোর্ট এই দুইটার ভিতরে একটা ব্যালেন্স সৃষ্টি করা। এক্সপোর্ট বেশি হয়ে গেল, ইম্পোর্ট বেশি হয়ে গেল, এরকম না, একটা বেশি হয়ে গেল, দুইটা ব্যালেন্স সৃষ্টি করা, প্রতিকূলতা দূর করে দেওয়া। আর যদি বেশি হয়ে যায়, এক্সপোর্ট বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা দেশের জন্য একটা ভালো, আর ইম্পোর্ট বেশি হয়ে গেলে সেটা দেশের জন্য অবশ্যই একটা খারাপ ফলাফল বয়ে যাবে। এটা বলছে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস করবে। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস করাটা দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থনীতিতে। ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে একটি ব্যবস্থাপত্র গ্রহণ করে। ফলে দেশটি দরিদ্র বিবেচনার উদ্দেশ্য বেশ সফলতা পায়। তাহলে এই যে যে দেশের কথা বললো এখানে, ভালো করে লক্ষ্য করে, একটি সদ্য স্বাধীন দেশ এবং উন্নয়নশীল দেশ, এই দেশে আবার দরিদ্র সীমার নিচে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে একটা বিরাট অংশ, এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, জনগণের জীবনযাত্রার মান বাড়াচ্ছে এবং প্রকৃতির সম্পদের সুষ্ঠু ব্যবহার, তারপরে গঠন মূলধন গঠন করছে, তার মানে মূলধন গঠন করা এবং মানব সম্পদ উন্নয়ন, বেকার সমস্যার সমাধান এবং খাদ্য যে সমস্যার সমাধান আছে এই সমস্যাকে দূর করা, লেনদেন ভারসাম্য প্রতিকূলতা যেটা বললাম, এক্সপোর্ট ইম্পোর্টকে তোমার একটা ব্যালেন্সে নিয়ে আসা। তারপরে যে বলা হচ্ছে যে আহ, তোমার বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস করা, ব্যবস্থাপনাপত্র গ্রহণ করা এবং দরিদ্র বিবেচনায় বলছে, ফলে দেশটির দরিদ্র বিমোচনের উদ্দেশ্যে বেশ সফলতা হয়েছে। তার মানে এই যে কয়েকটা পয়েন্ট, এই পয়েন্টগুলোকে তারা কিন্তু ধরেছে এবং পয়েন্টগুলো যেগুলো ভালো দিক, সেই দিকগুলাই নিয়ে আসা হচ্ছে। তাহলে অবশ্যই এই দেশটা আস্তে আস্তে কি ভালোর দিকে যাবে। খারাপ দিক, ছোট ছোট খারাপ দিক কিন্তু একটা বড় খারাপ দিক নিয়ে চলে আসে, আর ছোট ছোট ভালো দিকগুলো তোমাকে একটা ভালো ফলাফল দেবে। সেই কথা এখানে বলা হচ্ছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে এটা বাংলাদেশের কথা বলা হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির কথা, তো বাংলাদেশের অর্থনীতির সাথে মিল রয়েছে। এবার প্রথম পয়েন্টে বলছে যে ক নম্বর, উন্নয়ন পরিকল্পনা কি, দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয় কেন। গ নম্বর বলছে উদ্দীপকে দেশটির গৃহীত ব্যবস্থাপনাপত্রকে অর্থনীতির ভাষায় কি বলা হচ্ছে। এই যে ব্যবস্থাপনাপত্র না, যে কয়েকটা বছর আমরা পড়ছি কি মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা, তাহলে এটার ব্যবস্থাপনাটার সাথে মিল রয়েছে কিন্তু ওই বার্ষিক পরিকল্পনা। উদ্দীপকে দেশটির গৃহীত ব্যবস্থাপনাপত্র দরিদ্র বিবেচনায় কতটা সফল হয়েছে বলে তুমি মনে করো, তোমার সপক্ষে উত্তর দাও। খুব ভালো প্রশ্ন। এবার আমরা এখানে আসি যে কিভাবে প্রশ্নের উত্তর করা যায়। প্রথমে বলছিল উন্নয়ন পরিকল্পনা কি, আমি বলছিলাম উন্নয়নের জন্য যে পরিকল্পনা করা হয় ঠিক আছে, কিন্তু সেটা একটু বাড়াইলে সুন্দর হবে, যে সুনির্দিষ্ট কিছু সামাজিক এবং অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য কোনো দেশের অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু
দক্ষ ব্যবহার নিশ্চিত করে যে নির্ধারিত পরিকল্পনা প্রণয়ন করা হয়। তার মানে কত সুন্দরভাবে দেওয়া আছে দেশের অ্যাডাম স্মিথের সেই কথা এর ভিতরে কিন্তু লোক আছে। আমি এর আগে বলছিলাম যে যেই দেশ যেই দ্রব্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ সেই দেশ সেই দ্রব্য উৎপাদন করবে, এবং যেই দেশ যেই দ্রব্য উৎপাদনের মানে প্রতিকূলতায় অবস্থান করছে, মানে ভালো হয় না, সেই দেশ সেই দ্রব্য উৎপাদন কি করবে, আমদানি করবে। আর তোমার দেশে যে দ্রব্য ভালো হয় সেই দ্রব্য তুমি আহ, উৎপাদন করবে এবং রপ্তানি করবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো। ওকে, তাহলে আমরা এই কথা বলতে পারি, বলছি যে প্রথম লাইনটা সুন্দরভাবে আমরা প্রথম প্রশ্ন যেটা সংজ্ঞাটা ভালো করে দিতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয় কেন? দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্বল্পমেয়াদী পরিকল্পনা যখন আসলে ঠিকঠাক কাজ করে না তখন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে হয়, ঠিক না? এবং দীর্ঘমেয়াদী ফলাফল স্বল্পমেয়াদী অনেক অনেক সময় কি হয়, স্বল্পমেয়াদী ফলাফলটা ভালো পাওয়া যায় না। হুট করে দেখা যাচ্ছে স্বল্পমেয়াদী একটা সময় আপ ডাউন করতে পারে, একটা তোমার লক্ষ্যটা আপ ডাউন করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী হলে ওই লক্ষ্য পূরণে আপ ডাউন করলেও খুব কাছাকাছি যেয়ে আসলে থামতে পারে, যদি কাছাকাছি যাওয়া সম্ভব হয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এমন কিছু লক্ষ্য আছে যেগুলো স্বল্প সময়ে অর্জন করা যায় না। বললাম যেটা স্বল্প সময়ে অর্জন করা যায় না সেটা দীর্ঘ সময়ে অর্জন করা যেতে পারে। এই অবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন দেখা দেয়। সাধারণত দীর্ঘমেয়াদী বাস্তবায়নযোগ্য যেসব পরিকল্পনা গ্রহণ করা হয় তাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার আরেকটা নাম কি বলা হয়? প্রেক্ষিত পরিকল্পনা। এটা হচ্ছে 10 থেকে 25 বছরের মধ্যে, 10-এর ঊর্ধ্বে 25-এর নিচে। তাহলে এখানে বলতে দেখো 15 বছরের বেশি সময়, আসলে এখানে বইতে দেওয়া আছে তোমার 10 থেকে 25 বছরের মধ্যে, এটাই লেখা গ্রহণযোগ্য। প্রকৃতপক্ষে অব্যবহৃত অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনা যথেষ্ট নয়। তার মানে তিনটা আমার পরিকল্পনা রয়েছে: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী আর দীর্ঘ। যখন এই দুটো কাজ করবে তখন দীর্ঘমেয়াদী নিয়ে করবে, এ বলছে। এই অবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়। গ নম্বর বলছে উদ্দীপকে দেশটি গৃহীত ব্যবস্থাপনা পত্রকে কি বলছে? গ নম্বরে আসো, বলছে যে উদ্দীপকে উল্লিখিত দেশটি গৃহীত ব্যবস্থাপনা পত্রকে অর্থনীতির ভাষায় উন্নয়ন পরিকল্পনা বলে। এটা প্রথমে রাশিয়া হয়েছিল, আমরা বলছিলাম যে আসলে উন্নয়নের জন্য তারা প্রথম একটা প্ল্যানিং করে নিচ্ছে যে এটা কত বছর মেয়াদী পরিকল্পনা হতে পারে, 1 বছর, 2 বছর, 5 বছর হতে পারে, 10 বছর, 15 বছর, 30 বছর, 25 বছর। তাহলে সেটা হচ্ছে ব্যবস্থাপনা পত্র, মানে উন্নয়ন ব্যবস্থাপনা পত্র। অর্থনীতির ভাষায় এটা হচ্ছে উন্নয়নের জন্য পরিকল্পনা করেছে। কোনো দেশে প্রাপ্ত সম্পদের দ্বারা অর্থনীতির অগ্রগতির জন্য সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত কর্মসূচি হলো অর্থনৈতিক পরিকল্পনা। বর্তমান গণতান্ত্রিক বিশ্বে অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য পৃথিবীর প্রায় প্রত্যেক দেশেই অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। কত ভালো একটা কথা বলা আছে এখানে, আসলে পরিকল্পনা ছাড়া কোনো কিছু সম্ভব হয় না, প্ল্যান ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। কারণ প্ল্যান করে যদি তুমি আগাও তাহলে তোমার আগানোটা সফল হতে পারে। তুমি আনপ্ল্যানিং অবস্থায়, মানে প্ল্যান নেই, তখন এলোমেলো হয়ে চলবা, এলোমেলো কাজ হবে, এলোমেলো ফল আসবে, আসলে সঠিক ফলাফল আসবে না। তো এটা বলছে অবশ্যই প্ল্যানিং এর গুরুত্ব আছে। মূলত একটি দেশের উন্নয়ন নির্দেশের নকশা প্রণয়ন ও বাস্তবায়নকে অর্থনৈতিক পরিকল্পনা বা উন্নয়ন পরিকল্পনা বলা হয়। এই প্রসঙ্গে অধ্যাপক ডাল্টন যে কথা বলছে, ব্যাপক অর্থে স্ফীত উদ্দেশ্যে, এটা আমরা প্রথম পড়ছিলাম কিন্তু, ব্যাপক অর্থে স্ফীত উদ্দেশ্যে পূরণের জন্য, অর্থটা ব্যাপক থাকবে, স্ফীত উদ্দেশ্য পূরণের জন্য যে অর্থনৈতিক কার্যগুলি পরিচালনার নিমিত্তে অর্থনৈতিক সীমিত সম্পদের ব্যবহার এবং সুস্পষ্ট নীতিকে উন্নয়ন পরিকল্পনা বলে। তার মানে আমরা কি দেখলাম যে আসলে পরিকল্পনা করতে গেলে তোমার, আমরা যখন যে পরিকল্পনা লিখবো আসলে সেই পরিকল্পনা কথা বলবো। যখন ছোট পরিকল্পনা লিখবো তখন 1 বছর মানে বার্ষিক পরিকল্পনা, তখন আমরা বার্ষিক পরিকল্পনা ছোট ছোট স্টেপের পদক্ষেপগুলো কথা বলবো। যখন পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা বলবো, আমরা পঞ্চবার্ষিক আমাদের দেশে কয়টা হয়েছে? পঞ্চবার্ষিক আমাদের দেশে হয়েছে মোট 7টা, রানিং অবস্থায় 7টা আছে। সপ্তম পঞ্চবার্ষিক চলছে 16 থেকে 20 সাল পর্যন্ত, তাই না? প্রথম পঞ্চবার্ষিক হয়েছিল কত সালে? 1973 সালে। 1973 থেকে 1978 সাল প্রথম পঞ্চবার্ষিক হয়েছিল। এবার দ্বিতীয়, এর ভিতরে একটা পরিকল্পনা আছে দ্বিবার্ষিকী পরিকল্পনা। দ্বিবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল? 78 থেকে 80 সাল, 2 বছর পর্যন্ত দ্বিবার্ষিক পরিকল্পনা। এই কাজগুলো আমার কিন্তু মাথায় রাখতে হবে, এই কথাগুলো আমার মাথায় রাখলে আমি খুব সুন্দরভাবে সাজাবো। আমি স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পার্থক্য পড়াইছি, তার মানে যখন আমি স্বল্পমেয়াদী কথা বলবো তখন স্বল্পমেয়াদী টেনে নিয়ে আসবো, যখন দীর্ঘমেয়াদী বলবো তখন দীর্ঘমেয়াদী নিয়ে যাবো। এইভাবে আমরা নিতে পারি।
উদ্দীপকে লক্ষ্য করা যায় যে সদ্য স্বাধীন দেশ, এবার আবার এখানে এসে তোমাদের প্রশ্ন লেখার প্যাটার্নটা আসলে সমস্যা হয়। প্রথমে আমরা একটা বর্ণনা দিয়ে আসি, তারপরে দেখো উদ্দীপক নিয়ে উদ্দীপকের কথা নিয়ে আসছে। উদ্দীপকে লক্ষ্য করা যায় যে সদ্য স্বাধীন হওয়া একটি দেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য যথেষ্ট প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, মূলধন গঠন, মানব সম্পদ উন্নয়ন এবং বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস, এই যে যে পয়েন্টগুলো ছিল ওই পয়েন্টগুলো এখানে আবার নিয়ে আসা হয়েছে, কথা বলা হয়েছে এই সম্পর্কে। পূরণ করার ব্যবস্থাপত্র তথা অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছে। এক্ষেত্রে দেশটির গৃহীত ব্যবস্থাপত্রটি হলো অর্থনৈতিক পরিকল্পনা, অর্থনীতির উন্নয়ন পরিকল্পনা, এভাবে বলতে পারি। অর্থনৈতিক পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা। তার মানে যেই ব্যবস্থাপনা পত্রটা করা হয়েছে, একটা দেশের কতদিন, একটা দেশ কত সময় পরে এই অবস্থাগুলো থেকে উত্তরণ করবে। যেমন এখানে বলা ছিল বেকার সমস্যার সমাধান করবে, তারপরে বলেছিল যে কি করবে, বলছিল যে তোমার অর্থনৈতিক মানব সম্পদ উন্নয়ন করা হবে, তারপরে ব্যালেন্স সৃষ্টি করবে, যেটা তোমার বৈদেশিক কি বলবো প্রতিকূলতা দূর করবে, কটা যে এক্সপোর্ট ইম্পোর্টের প্রতিকূলতা দূর করবে। এভাবে যে পয়েন্টগুলো দেওয়া আছে, আমরা প্রথম পয়েন্টগুলো খুব সুন্দর করে দেখে তারপরে এই আলোকে আমরা প্রশ্নের উত্তর করতে পারি। ঘ নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকে দেশটি গৃহীত ব্যবস্থাপনা পত্র দরিদ্র বিমোচনে কতটা সফল, আসলে তোমার সপক্ষে যুক্ত। এবার তুমি এর সফলতা সম্পর্কে কথা বলো, যে কতটুকু সফল হয়েছে। উদ্দীপকে দেশটি গৃহীত ব্যবস্থাপনা পত্রটি অর্থনৈতিক উন্নয়নে দরিদ্র বিবেচনার জন্য যথেষ্ট সফল হয়েছে বলে আমি মনে করি। তুমি এটাকে সমর্থন করলে, সমর্থন করে এবার সমর্থন কথা বলো। আর যদি তুমি সমর্থন না করতে, তাহলে না করার পক্ষে কথা বলতে। সাধারণত উন্নয়নশীল দেশের অধিকাংশ জনগণ দরিদ্র হয়, জাতীয় আয় মাথাপিছু আয় কম হয়। তাহলে উন্নয়নশীল দেশে, আসলে উন্নয়নশীল দেশে দরিদ্র জনগণের এখানে এখানে বলছে যে এখানে একটা বিরাট অংশ দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাহলে অবশ্যই এখানে কি হবে, এখানে যেটা ঘটবে, এখানে তোমার এই জীবনযাত্রার ই করে মাথাপিছু আয় কম হবে, জীবনযাত্রার মান নিম্ন হবে, এবং এখানকার মানুষ কি করবে সঠিক এক্ষেত্রে একমাত্র সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমেই দেশের জাতীয় অর্থনৈতিক বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব তথা বলে আমি মনে করি, বা দরিদ্র দূর করা সম্ভব। কারণ কি এখানে পরিকল্পনা ছাড়া কোনো কিছু হবে না, আপনা আপনি কোনো কিছু হয়ে যাবে না। এজন্য পরিকল্পনার গুরুত্ব আরো বেশি দিতে হবে। এই বইটা দেখতে পাচ্ছ মনে হয়। বলছে যে উদ্দীপকে লক্ষ্য করা যায় সদ্য স্বাধীন হওয়া একটি দেশ তার দরিদ্র জনগণের অর্থ সামাজিক ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে কি পরিবর্তন করবে, অর্থ সামাজিক ব্যবস্থা পরিবর্তন করবে। অর্থনৈতিক পরিবর্তন হলে সামাজিক পরিবর্তন ঘটে, খুব বেশি ঘটে, তাই না? অর্থনৈতিক পরিবর্তন, তোমার অর্থনৈতিক কোনো পরিবর্তন নেই, তোমার সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে না। তোমার অর্থনৈতিক পরিবর্তন ঘটুক, তখন কি হয়, সচরাচর দেখা যায় যে যখন মানুষের অনেক টাকা হয়ে যায়, তখন মানুষ সম্মান করে আশপাশের মানুষ, ঠিক না? যে এখানে অর্থনৈতিক পরিকল্পনা আমাদের নিয়ে আসতে হবে, যে অর্থ সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে, এবং পরিবর্তনের লক্ষ্যে ব্যবস্থাপনা পত্র গ্রহণ করা করা হয়েছে, যা দরিদ্র বিবেচনায় সফলতা অর্জন করছে। আবার দেশটির আয় বৃদ্ধি, দরিদ্রতা দূরীকরণের উদ্দেশ্যে সশ্রদ্ধ উন্নয়ন এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেখানে 2021 সালে, দেখো 2021 সালের মধ্যে দরিদ্র সীমার হার 15% নামিয়ে আনার লক্ষ্যে অতি দরিদ্রদের জন্য টেকসই সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে কথাটা বললো এখানে, যেটাও আসছে তোমার, যে 2021 সালের মধ্যে কতটুকু দরিদ্র সীমার নিচে নিয়ে আসতে হবে, এই কথাগুলো তোমাদের প্রশ্নের ভিতরে আসে না, কারণ তোমরা হচ্ছে পড়ো না। নিজে নিজে বানায় এটা নাই লিখে দাও। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যে কিছু ডাটা রাখতে হবে, যে একটা প্রশ্ন লিখবো, ওই প্রশ্নে আমার কিছু ডাটা ফিট করতে হবে। যেমন এখানে এই কথাটা আবার বলি আমি, একটি দেশের আয় বৃদ্ধি এবং আহ, আয় বৃদ্ধি এবং দরিদ্র দূরীকরণের উদ্দেশ্যে সশ্রদ্ধ উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেখানে 2021 সালের মধ্যে দরিদ্র সীমা 15% নামিয়ে আনার লক্ষ্যে অতি দরিদ্রের জন্য টেকসই তাহলে দরিদ্র সীমার নিচ থেকে বসবাস করে তাদের জন্য 15% নামিয়ে আনার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছে।
আবার তোমার যে এখানে বলা হচ্ছে অতি দরিদ্র যারা তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে টেকসই উন্নয়নের টেকসই বেষ্টনীর আওতায় তাদেরকে নিয়ে আসা হবে। এবং এই আওতায় কি হবে দেখো, বয়স্ক ভাতা দেওয়া হবে, স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়াও মহিলাদেরকে কর্মসংস্থান করার জন্য কি করা হচ্ছে, ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছে। এই যে একটি বাড়ি একটি খামারে আমরা দেখছি এই জিনিসটা, যে ক্ষুদ্র ঋণ দিচ্ছে মহিলাদের, এই মহিলা ওমেন এন্টারপ্রিনিয়রদের জন্য কিন্তু কম ইন্টারেস্ট রেটে সুদে সুদ দেওয়া হয়, সরি লোন দেওয়া হয়। তাহলে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। এই যে এখানে একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান করা। আসলে আমরা দেখেছি যে যখন প্রথম অধ্যায় পড়ছি আমরা জাতীয় আয়, তখন এই যে ভিক্ষাবৃত্তি যে আয়, এই আয়টা কিন্তু আসলে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না, এটা কিন্তু কোনো আয় না, তাই না? ভিক্ষা করে একজন মানুষ 1 কোটি টাকা আয় করলেও এটা কিন্তু দেশের জন্য কোনো উন্নয়ন বয়ে নিয়ে আসবে না, এই জন্য এটা জাতীয় আয় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এর ফলে 2000 সাল থেকে 2010 সালের মধ্যে দরিদ্রতার হার 48.9% থেকে 31.15% নেমে আসে। কাজেই উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় দেশটির গৃহীত অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা দরিদ্র সীমা বিবেচনায় যথেষ্ট সফল হয়েছে বলে আমি মনে করি, এটা বলে দিলাম। তার মানে এই যে একটা প্রশ্ন পড়লাম, একটা প্রশ্নের ভিতরে অনেক সুন্দর কিছু ডাটা আছে, এই জিনিসগুলো আমাদের দিতে হবে। এই যে 2000 সাল থেকে 2010 সালে 48.9% থেকে 31.5% নামিয়ে নিয়ে আসা, দরিদ্র সীমা নামিয়ে নিয়ে আসা। আবার 2021 সালের মধ্যে কি করতে, দরিদ্র সীমা তোমার অতি দরিদ্রের হার 15% নামিয়ে নিয়ে আসা। যারা ভিক্ষাবৃত্তি বা আলাদা এই ধরনের কর্মসংস্থান আছে তাদেরকে ওই কর্মসংস্থান থেকে দূরে নিয়ে আসা, সরিয়ে নিয়ে এসে আলাদা রকম কর্মসংস্থান সৃষ্টি করা, যেটা দেশের জন্য ভালো সুন্দর ব্যবস্থা হয় সেটা। তাহলে এইভাবে আমরা যদি সুন্দরভাবে, আমার মনে হয় যে আমরা বেশি বেশি কোশ্চেন সলিউশন করলে, বেশি বেশি কোশ্চেন যদি আমরা সলিউশন করতে পারি, তাহলে আমাদের দক্ষতার সৃষ্টি হবে। আর যেই ডাটাগুলো আছে এটা আমরা খাতায় লিখে রাখবো, সুন্দর করে পড়বো, তাহলে ভালো হবে। আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করো এবং সঠিক সুন্দরভাবে নিজেদের কাজটা সম্পাদন করো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী